যুক্তরাষ্ট্র, চীন, ভারত বাণিজ্য যুদ্ধে লাভবান হতে পারে বাংলাদেশ। $2 বিলিয়নেরও বেশি রপ্তানির সম্ভাবনা। রাজনীতিতে উত্তাপ। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর জরুরি বৈঠক, আলোচনায় নির্বাচন ও সমসাময়িক বিষয়। আবারও চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ। রাকসুতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করতে ছাত্রদলের তুলকালাম। লেবাননে 2 দফা বিমান হামলা ইসরায়েলের। ইউক্রেনের পার্লামেন্টের সাবেক স্পিকারকে গুলি করে হত্যা। এবং ফরাসি লিগ ওয়ানে নেভেসের হ্যাট্রিক, 9 গোলের ম্যাচে বড় জয় পিএসজির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। চলে যাচ্ছি পুরো খবরে। যুক্তরাষ্ট্রের চীন ও ভারতের উপর শুল্ক আরোপের ফলে বৈশ্বিক বাণিজ্যে নতুন সমীকরণ তৈরি হয়েছে, যা বাংলাদেশের জন্য নতুন রপ্তানি সুযোগের দ্বার খুলে দিতে পারে। বিশ্লেষকদের মতে 2025-26 অর্থ বছরে মার্কিন বাজার থেকে $2 বিলিয়ন বেশি রপ্তানি আয় আসার সম্ভাবনা রয়েছে। পোশাক সহ অন্যান্য খাতে তুলনামূলক কম দামে মানসম্মত পণ্য সরবরাহ করে বাংলাদেশ মার্কিন বাজারে আরও বড় অংশ দখল করতে পারে বলেও মত তাদের। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। চীন ও ভারতের উপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপে বৈশ্বিক বাণিজ্যে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এ পরিবর্তন থেকে বাংলাদেশের জন্য উন্মোচিত হতে পারে নতুন সম্ভাবনার দ্বার। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের মতে, শুধু 2025-26 অর্থ বছরে মার্কিন বাজার থেকে $2 বিলিয়ন বেশি রপ্তানি আয় বাড়তে পারে। শনিবার মাইক্রো ইকোনমিক চ্যালেঞ্জ ও উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভায় এ কথা জানান তিনি। ডক্টর জাহিদ হোসেন বলেন, যখন মার্কিন প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর 37% প্রতিক্রিয়া শুল্ক আরোপ করেছিল, তখন মনে করা হচ্ছিল যে বাংলাদেশ মারাত্মক সমস্যার সম্মুখীন হবে এবং রপ্তানি আয়ের 22% ভারতে চলে যেতে পারে। তবে শুল্কের হার কমে 20% হওয়ায় এটি দারুণ সুযোগ তৈরি করেছে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বড় বাজার, কিন্তু সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের চীন ও ভারতের উপর বাড়তি শুল্ক আরোপের ফলে সেখানে তাদের পোশাক ও অন্যান্য পণ্যের প্রতিযোগিতা ক্ষমতা কমে যাচ্ছে। সেই জায়গায় তুলনামূলক কম দামে এবং মানসম্মত পণ্য সরবরাহ করে বাংলাদেশ আরও বাজার দখল করতে পারে বলে মত বিশেষজ্ঞদের। অর্থনীতিবিদদের মতে, বৈশ্বিক বাণিজ্য যুদ্ধে যে কোনো পরিবর্তনই ঝুঁকি ও সুযোগ দুটোই নিয়ে আসে। বাংলাদেশের জন্য এই সুযোগ কাজে লাগাতে হলে কেবল পোশাক নয়, চামড়া, হোম টেক্সটাইল, হালকা প্রকৌশল ও তথ্য প্রযুক্তি খাতেও বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে শ্রমিক দক্ষতা, উৎপাদনশীলতা এবং রপ্তানি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি আনাও জরুরি। তবে চ্যালেঞ্জও কম নয়। ডলারের ওঠানামা, আন্তর্জাতিক কাঁচামালের দাম বৃদ্ধি, শ্রম বাজারে অস্থিরতা এবং বাণিজ্য সংশ্লিষ্ট অবকাঠামোগত সীমাবদ্ধতার সুযোগকে বাস্তব রপ্তানি আয়ে রূপান্তরিত করতে বাধা হয়ে দাঁড়াতে পারে। আবার যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তন ও কূটনৈতিক সম্পর্কের গতি প্রকৃতিও এই সম্ভাবনাকে প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞদের অভিমত, এখনই সরকার ও উদ্যোক্তাদের সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। দ্রুত উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা আধুনিকীকরণ, বন্দর ব্যবস্থাপনা উন্নতকরণ এবং নতুন বাজার খুঁজে বের করার উদ্যোগ নিতে পারলে যুক্তরাষ্ট্র, চীন, ভারত বাণিজ্য যুদ্ধ থেকে বাংলাদেশ লাভবান হতে পারবে। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আজ উপস্থিত আছেন জাগো নিউজের চিফ রিপোর্টার ইব্রাহিম হোসেন অভি। অভি, আপনাকে স্বাগতম। জি, ধন্যবাদ আপনাকে। অভি, প্রতিবেদনটিতে আমরা যেমন দেখছিলাম যে মার্কিন বাজার থেকে $2 বিলিয়ন বেশি রপ্তানি আয় সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে চীন ও ভারতের উপর যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপ বাংলাদেশের নতুন সম্ভাবনা কি করে সৃষ্টি করলো? না, ধন্যবাদ। যে বিষয়টা আমাদের প্রথমে জানা দরকার সেটা হলো যে ট্রাম্প প্রশাসন, অর্থাৎ ট্রাম্প দ্বিতীয়বারে ক্ষমতায় আসার পরে একটা অস্থিরতা তৈরি হয়েছে বিশ্ব বাণিজ্যে, সেটা বিশেষ করে পাল্টা শুল্ক।
তো প্রথমে যখন বাংলাদেশের উপর অন্যান্য দেশের সাথে বাংলাদেশের উপর 37% ট্যাক্স আরোপ করা হয়, পাল্টা শুল্ক যেটা, তো তখন কিন্তু বাংলাদেশের জন্য এটা একটা বড় ধরনের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল যে এই 37% যদি অতিরিক্ত ট্যাক্স দিতে হয় তাহলে বাংলাদেশের বাণিজ্যে একটা বড় প্রভাব পড়বে। কারণ আপনি যদি আমাদের ডেটা দেখেন, আমাদের এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর যে ডেটা এবং ওটেক্স ইউএসের যে ট্যারিফের ডেটাগুলো, সেখানে বাংলাদেশ হয়েছে আপনার যেই প্রোডাক্ট আমরা রপ্তানি করি তার 20% যায় হলো ইউএস মার্কেটে। তার মানে আমাদের জন্য ইউএস মার্কেট একটা বড় ধরনের মার্কেট। তো এইখানে যদি আমাদের কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়ে সেটা আমাদের সামগ্রিক রপ্তানিতে প্রভাব পড়বে। তো এরপরে তো শুরু হলো সারা বিশ্বব্যাপী আলোচনা, যে যার মতো করে ইউএসের সাথে নেগোসিয়েশন করলো বিভিন্ন ধরনের আলোচনার মাধ্যমে এক পর্যায়ে এটা কিছুটা কমানো হলো, 35 করা হলো, 2% কমে। পরবর্তীতে বাংলাদেশের যে স্ট্রং নেগোসিয়েশন বলবো আমরা, এখানে সরকারের একটা আমি বলবো এক ধরনের সাফল্যই বটে, কারণ তারা সেই 37-35 তারপরে সেটাকে 20% নামিয়ে আনতে সক্ষম হয়েছে। ফলে একটা রিলিফ বা একটা স্বস্তির নিঃশ্বাস আসছে ব্যবসায়ীদের মধ্যে। কিন্তু যখন এটা পাশাপাশি একটা বড় টেনশন ছিল যে আমরা যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আমরা বিশ্বের দ্বিতীয় রপ্তানিকারক হলেও আমাদের প্রতিবেশী দেশ ভারত আছে, পাকিস্তান আছে, ভিয়েতনাম যে 3 নম্বরে অবস্থান করছে, তো সেই সব দেশগুলো আমাদের থেকে চলে যেতে পারে। কিন্তু যখন এটা আলোচনার মাধ্যমে 20% নামে আনলো, কিন্তু আমাদের ক্লোজ প্রতিবেশী দেশ হিসাবে এবং বৈশ্বিক বাজারে একদম প্রতিযোগিতার দিক থেকে বিবেচনা করলে ইন্ডিয়া একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা আমাদের জন্য, শুধু ইন্ডিয়া না, চায়নাটাও আমাদের জন্য এক ধরনের একটা অপরচুনিটি হিসাবে দাঁড়িয়েছে। কারণ চায়নার প্রতি তো ইউএসের একটা বড় ধরনের ট্যারিফ রেট রয়েছে, যেটা নিয়ে প্রতিনিয়ত দুই দেশের মধ্যে এক ধরনের যুদ্ধ চলছেই। ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা ছিল 25-এর সাথে আরও 25 অ্যাড করে দেওয়া হলো, যেটা শাস্তিমূলক কর ব্যবস্থা। তো এটার ফলে তারা আমাদের চেয়ে 25% বেশি কম্পিটিটিভনেসে পড়ে গেল। ফলে ইন্ডিয়ার যে ম্যানুফ্যাকচারাররা আছে যারা ইউএস মার্কেটে বিশেষ করে তৈরি পোশাক, কৃষি পণ্য, তারপর আপনার চামড়াজাত পণ্য রপ্তানি করে, এরা এখন এক ধরনের বড় ধরনের চিন্তায় পড়ে গেছে, কারণ তারা এই প্রতিযোগিতায় টিকতে পারছে না। তো যেহেতু বাংলাদেশের একটা বড় ধরনের সক্ষমতা আছে, সাথে সাথে আমরা তুলনামূলকভাবে তাদের থেকে ট্যাক্স কম দিতে হচ্ছে, ফলে এই যে বায়ারগুলো এরা বাংলাদেশকে চুজ করছে সোর্স করার জন্য। সেখানে সাম্প্রতিক একটা গবেষণা বলেন বা একজন অর্থনীতিবিদ বলেছেন যে এইটা 1.7 থেকে 2 বিলিয়ন ডলারের উপরে হতে পারে, যেখানে মেজর ভূমিকাটা রাখবে হলো গার্মেন্টস সেক্টর। গার্মেন্টস সেক্টরে ধরেন নিট এবং ওভেন মিলিয়ে প্রায় 700-750 মিলিয়ন ডলার আসবে। এবং তারপরে আমাদের রপ্তানি খাতের মধ্যে অন্যতম আছে যে আমাদের চামড়াজাত পণ্য, এগ্রিকালচার পণ্য, এই সকল কারণে যেহেতু, তাছাড়া আপনি যদি চায়না দেখেন, চায়নার থেকে বেশ কিছু অর্ডার শিফট হবে। ভিয়েতনাম যদিও আমাদের কাছাকাছি 20%, কাম্বোডিয়া কিংবা পাকিস্তান আমাদের যে প্রায় কাছাকাছি এবং সমান সমান অনেক দেশের, কিন্তু এখানে ভিয়েতনামের প্রতি আবার এক ধরনের এক্সট্রা ট্যারিফ আছে, যদি সে চায়নার থেকে ইম্পোর্ট করে সেটা আবার ইউএসএতে পাঠায়। সো আমাদের জন্য আসলে এটা একটা বড় ধরনের সুযোগ তৈরি করছে, এবং আমরা এই সুযোগটাকে যদি কাজে লাগাতে পারি 2 বিলিয়ন, এর চেয়েও বেশি আমরা ওখান থেকে আনতে পারবো। এবং এটা যদি আমরা আনতে পারি তাহলে যেটা দেখা যাবে যে আমাদের যে এক্সপোর্ট টার্গেট বা আমাদের বর্তমান যে অবস্থা, যেই সংখ্যা দেখাচ্ছিল, সেই সংখ্যাটা আমাদের এখন সুযোগে পরিণত হয়েছে। আচ্ছা, যেমনটি আপনি বলছিলেন যে ব্যবসায়ীদের জন্য এটা একটি স্বস্তির বার্তা, তাহলে বাংলাদেশের রপ্তানি খাত বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তনের সুযোগকে কিভাবে কাজে লাগাতে পারে বা কি ধরনের প্রতিবন্ধকতা থাকতে পারে, এটা কিভাবে কাটাতে পারে? দেখেন, এখানে প্রথম যে বিষয়টা দরকার সেটা হলো বাংলাদেশের বৈশ্বিক ক্রেতাদের কাছে একটা গ্রহণযোগ্যতা আছে। এটা 2-3টা কারণ রয়েছে। একটা হলো আপনার বাংলাদেশের বড় ধরনের অর্ডার এক্সিকিউট করার যে ক্যাপাসিটি সেটা আছে আমাদের, এবং সাথে সাথে আমাদের পণ্যর কোয়ালিটি এবং তার সাথে মূল্য যেটা, এইটা একটা রিজনেবল প্রাইসে আমরা দিতে পারি। এবং আমাদের বাংলাদেশের যে রপ্তানিকারকরা আছেন
তাদের কিন্তু এক ধরনের একটা সক্ষমতা তৈরি হয়েছে গত 30-35 বছরে, এবং যে ক্ষমতাটা আসলে অন্য অন্য দেশের তুলনামূলকভাবে নেই। যদিও চীনের রয়েছে, কিন্তু চীন এবং আমার দেশের যে পণ্য আমরা তৈরি করি সেখানে কিছুটা ভেরিয়েশন আছে, এবং চীন আমরা যেই রেঞ্জের প্রোডাক্ট তৈরি করি বা আমাদের এখান থেকে ইউএস যেই প্রোডাক্টটা নেয় সেই ধরনের প্রোডাক্ট তারা আসলে এখন কম করছে এবং বায়াররা শিফট করছে, তো সেটা আমরা এখানে নিয়ে আসতে পারি। তো সেটা আনার জন্য যেটা আমি বললাম যে আমাদের কিন্তু প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে এবং আমাদের একটা স্কিলড ওয়ার্কফোর্স রয়েছে, এগুলাকে যদি কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা এটাকে ধরতে পারবো সুযোগটা। কিন্তু এখানে কিছু চ্যালেঞ্জও রয়েছে। চ্যালেঞ্জ যদি বলেন, আমাদের প্রথমে সাপ্লাই চেইনটা ঠিক রাখতে হবে, কারণ আপনি যদি যথাসময়ে পণ্যটা ডেলিভারি না দিতে পারেন বা আপনার কারখানায় আপনি পণ্য উৎপাদন করতে না পারেন, এখানে কোনো ধরনের অনিশ্চয়তা যদি দেখা দেয় সেই ক্ষেত্রে আসলে বায়াররা এখানে অর্ডার প্লেস করতে চাবেন না। তো সেই ক্ষেত্রে মালিক পক্ষ এবং সরকারকে একটা বিষয় অবশ্যই নিশ্চিত করতে হবে, যেটা হলো আপনার শ্রমিক অসন্তোষ যাতে না হয়। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য পূর্ব প্রস্তুতি থাকতে হবে, যে না আমরা কোনো ধরনের ডিসরাপশন চাই না আমাদের প্রোডাকশন ফ্লোরে। এটা যদি করতে পারি তাহলে আমাদের একটা দিক দিল। সেকেন্ড যে ইস্যুটা আছে যে আমাদের যে লজিস্টিক লাগে, আমাদের পোর্টের রয়েছে, আমাদের রাস্তাঘাট যেইখান থেকে আমরা পণ্য পরিবহন করি, সেই পণ্য পরিবহন যাতে স্মুথ হয় এবং অল্প সময়ের মধ্যে যাতে আমরা আমাদের পোর্ট এফিসিয়েন্সির মাধ্যমে লিড টাইম যেটাকে বলা হয় সেটা যাতে মিট করতে পারি। কোনো কারণে আমাদের যাতে এয়ার শিপমেন্ট করতে না হয়। এয়ার শিপমেন্ট করলে আপনি জানেন যে এখানে কস্ট বেড়ে যায় এবং বায়াররা তাদের একটা সিজনাল প্রোডাক্ট হিসেবেই নেয়। সো সেই জায়গাগুলোকে আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে যাতে আমরা এটা করতে পারি। সাথে সাথে আরেকটা বিষয় সরকারকে নিশ্চিত করতে হবে, যেটা হলো এখন বিভিন্ন জায়গায় গ্যাসের ক্রাইসিস রয়েছে, ইলেকট্রিসিটি গ্যাস, এই দুটো বিষয়কে যথাসময়ে যাতে প্রোডাকশন ফ্লোর তারা চালু রাখতে পারে, এই জিনিসটা তাদেরকে ইন্টারাপ্ট যাতে না হয় সেইটা নিশ্চিত করতে হবে। আরেকটা জিনিস হয়েছে, আমাদের গত 15 বছরের শাসন আমলে কিছু অনিয়ম ইরেগুলারিটিসের কারণে ব্যাংকিং ব্যবস্থায় একটা বলা যায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। কিছু ব্যাংক সমস্যায় পড়েছে, সেই ব্যাংকগুলোর মাধ্যমে তো আমাদের এলসি খোলা হয়, পেমেন্ট রিসিভ করা হয় অথবা ক্রেডিট বিলগুলো পে করা হয়। তো যেই ব্যাংকগুলো আসলে সমস্যায় পড়েছে, কিছু ব্যাংক হয়তো মার্জ করা হবে অথবা কিছু ব্যাংকে, সেইখানে যাতে কোনো ধরনের বাধা বা কোনো ধরনের সমস্যায় না পড়ে তারা পেমেন্ট রিসিভ করতে কিংবা পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে, সেই জিনিসটাও বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে নিশ্চিত করতে হবে যে না, ব্যাংকিং সমস্যার কারণে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে কোনো ধরনের বাধার তৈরি না হয়। আচ্ছা, আপনি খুব সুন্দর করে বলছিলেন, কিন্তু অভি, এই যে রাজনৈতিক একটা অস্থিরতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমাদের বাংলাদেশ একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, রাজনীতির এই অস্থিরতা কি কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে এর মধ্যে? কি মনে হয় আপনার? বা আমি যদি বলি, যদি এই নেতিবাচক প্রভাবটা কাটাতে আসলে আমাদের কি করণীয়, কি বলবেন আপনি? না, সবসময় বাংলাদেশ না, শুধু দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান রয়েছে, পাকিস্তান থেকে বাংলাদেশে কেন একটা মানুষ আসবে? পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা বা যে কোনো দেশে যখনই দেখবেন আপনি রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, যদি আপনি শ্রীলঙ্কার কথা বলেন, শ্রীলঙ্কা যখন রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, শ্রীলঙ্কা থেকে বেশ কিছু বায়ার কিন্তু শিফট করতে সাউথ এশিয়ান কান্ট্রি, বিশেষ করে বাংলাদেশে এসেছিল আমরা জানি। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে যদি রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য একটা ডেডলাইন ঘোষণা করেছে, তারা আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন একটা নির্বাচিত সরকারের কাছে। কিন্তু আমাদের অতীত ইতিহাস যেটা বলে বা আমরা যেটা দেখে আসি, প্রত্যেকটা নির্বাচনের সময়ই এক ধরনের ট্রানজিশন পিরিয়ডে এক ধরনের ভীতি কাজ করে, মানুষের আস্থার ঘাটতি দেখা দেয়, কারণ নির্বাচন কেন্দ্রিক সহিংসতা দেখা দেয়। সেই সহিংসতার সময়ে বায়াররা আসলে অর্ডার হোল্ড করে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, বা যদি বিভিন্ন ধরনের হাঙ্গামা আমরা দেখেছি, যেটা বলবো যে আর্সন অ্যাটাক হয়, তারপরে পোর্টের কার্যক্রম বাধাগ্রস্ত হয়, হরতাল দেখেছি আমরা, ভাঙচুর দেখেছি। এই ধরনের জিনিসগুলোর যদি আবার পুনরাবৃত্তি ঘটে, সেই ক্ষেত্রে বায়ার কনফিডেন্স এবং আমরা যেই অর্ডারগুলো অলরেডি ইন প্লেস আছে, আপনি জানেন যে এটা গার্মেন্টসের ক্ষেত্রে বিশেষ করে 3 মাস
6 মাস সিজনাল হিসেবে অর্ডারগুলো দেওয়া হয়। তো তখন তারা যেটা করে যে অর্ডার অন হোল্ড রাখে। যদি অর্ডার অন হোল্ড রাখে তখন কিন্তু আমাদের ফ্যাক্টরি আইডল বসে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের যে সুযোগটা আছে সেটা কাজে লাগাতে পারবো না। এই সুযোগটা যদি কাজে লাগাতে হয় তাহলে আমাদের নির্বাচনকালীন যে যারা থাকবেন তাদেরকে আইন শৃঙ্খলাটাকে বজায় রাখা এবং রাজনৈতিক দলগুলোকেও দেশের স্বার্থে চিন্তা করতে হবে যে যাতে কোনো ধরনের সহিংসতা তৈরি না হয়। কারণ আপনারা জানেন যে আমাদের প্রায় 40 লক্ষ লোক এখানে কাজ করে সরাসরি, এর সাথে কয়েক কোটি মানুষ ডিরেক্টলি ইনডিরেক্টলি জড়িত। তো এটা আমাদের যে বেকারত্ব বেড়ে যেতে পারে, তারপরে আমাদের ধরেন এই ধরনের ডিসরাপশন হলে আমাদের বিভিন্ন ধরনের, যেহেতু এটা একটা বড় ধরনের সেক্টর এবং আমাদের জিডিপি বলেন রপ্তানির প্রায় 85% আসে এখান থেকে, শুধু গার্মেন্টস সেক্টর থেকে। তো এইসব বিষয়গুলো আসলে আমাদের একটা সুযোগের পথে অন্তরায় হতে পারে ভাবা হচ্ছে, কিন্তু যদি পূর্ব প্রস্তুতি থাকে সেই ক্ষেত্রে আমরা আশা করব যে সমস্যা হবে না এবং এটাকে আমরা আরো বড় করে সুযোগটাকে কাজে লাগাতে পারবো। আচ্ছা, এই যে এই সুযোগটাকে রপ্তানি আয় রূপান্তর করতে বাংলাদেশের আসলে কি কি প্রবলেম ফেস করতে হতে পারে, বা আমি যদি বলি যে কি কি পদক্ষেপ নিলে এটা মোকাবিলা করা সম্ভব? না, যেটা আমি অলরেডি বললাম সেটা হলো যে আমাদের প্রত্যেকটা পার্ট আছে। আপনি ধরেন আমাদের ইম্পোর্ট যদি স্মুথ থাকে, তো ইম্পোর্ট স্মুথ থাকতে আপনাকে কি করতে হবে যে ব্যাংকগুলোকে যথাসময় পেমেন্ট করতে হবে। আমরা যে এলসি খুলে র মেটেরিয়াল ইম্পোর্ট করি সেখানে যাতে তো ব্যাংক কোনো বাধা না হয়ে দাঁড়ায়, একটা সেটা অবশ্যই নিশ্চিত করবে। সেকেন্ডলি ধরেন আপনি প্রোডাক্টটা তৈরি করার পরে এটা যখন আমরা আবার শিপমেন্ট করতে যাব সেই ক্ষেত্রে আমাকে প্রোডাকশনটা যাতে যথাসময় হয়, সাপ্লাই চেইনটা ঠিক থাকে, ওয়ার্কাররা যাতে যথাসময় কাজ করে বা কোনো ধরনের এমন কোনো পরিস্থিতি না হয় যেটা আসলে আনরেস্ট তৈরি করতে পারে। কারণ আমরা জানি যে যদি ধরেন পেমেন্ট ডিলে হইলে অথবা আমরা এই যে গত বছরের যে ইয়েটা হলো অভ্যুত্থানের পরে বেশ কিছু সময় আমাদের ওয়ার্কারদের ভিতরে এক ধরনের আনরেস্ট দেখা গেছে এবং এখানে বিভিন্ন ধরনের উস্কানি, বিভিন্ন ধরনের বহির ইনফ্লুয়েন্সের কারণে কিছু কিছু ফ্যাক্টরি বন্ধ করতে বাধ্য হয়েছে। সো আমি বলবো যে মালিক এবং সরকার উভয় পক্ষেরই কিন্তু এখানে একটা রেসপন্সিবিলিটি রয়ে গেছে। মালিকদের নিশ্চিত করতে হবে যাতে কোনোভাবেই কোনো ফ্যাক্টরিতে অসন্তোষ তৈরি না হয়, তাদের জন্য যথাযথ স্যালারি পে করা, কোনো দাবি দেওয়া থাকলে সেটা অল্প সময়ের মধ্যে সমাধান করা। আবার সরকারকে খেয়াল রাখতে হবে যাতে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগটা না নেয়। আর আপনি যেটা বলছিলেন আমার অধিকাংশ আমাদের গার্মেন্টসের পাশাপাশি যেই যে সেক্টরগুলো আছে, ধরেন আমাদের লেদার সেক্টর আছে, এই লেদার সেক্টরের একটা বড় সমস্যা হয়েছে পরিবেশগত যে কমপ্লায়েন্স সেটা নিশ্চিত করা, সেখানে কিন্তু যথেষ্ট কাজ করার সুযোগ রয়েছে। আবার আমাদের যদি ধরেন কৃষি পণ্যের ক্ষেত্রে আমাদের একটা বড় প্রবলেম আছে সার্টিফিকেশন। যদি আমরা যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের পণ্য রপ্তানি করতে চাই, কৃষিজাত যে পণ্যগুলো আছে সেখানে ইউএসডি এর একটা সার্টিফিকেশন লাগে। সেই সার্টিফিকেশনটা যাতে আমরা যথাযথভাবে অর্জন করতে পারি এবং আমাদের পণ্যটা ইউএস মার্কেটে রপ্তানি করতে পারি, সেজন্য গভর্নমেন্টের দিক থেকে একটা কমন স্ট্যান্ডার্ড সেট করা এবং এই সার্টিফিকেশনটা অর্জনের ক্ষেত্রে যাতে তারা দ্রুত পায়। কারণ এটা অল্প সময়ের, আমরা কেউই আসলে প্রিডিক্ট করতে পারতেছি না যে এই সময়টা অর্থাৎ ট্রাম্প কতদিন এখানে স্থায়ী রাখবেন এই শুল্কটা, এটা পরিবর্তন আসবে কিনা জানি না। স্বল্প সময়ে যেহেতু শুধু দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে এবং দ্রুত আমাদের ট্রেড ফ্যাসিলিটেশনের মাধ্যমে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আমাদেরও প্রত্যাশা থাকবে বৈশ্বিক বাণিজ্যের এই পরিবর্তনকে যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে কাজে লাগাতে পারে আমাদের সরকার। ধন্যবাদ অভি আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের চিফ রিপোর্টার ইব্রাহিম হোসেন অভির সঙ্গে। এবার যাচ্ছি অন্যান্য সংবাদে। দেশের রাজনৈতিক অঙ্গন আবার উত্তপ্ত হয়ে উঠেছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মতভিন্নতার মধ্যেই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার ঘটনায় নতুন করে সংকট তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে আজ বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আলাদা বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। কি থাকছে আলোচনায়, জাগো ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দেশের রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতার মধ্যেই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় সংকট আরও ঘনীভূত হয়েছে।
অন্তর্বর্তী সরকার সহ দেশের প্রায় সব দল এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এর প্রেক্ষাপটে রোববার বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে এই বৈঠকের কথা জানান। তিনি বলেন, বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক ডেকেছেন। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হবে। দল তিনটির সঙ্গে বৈঠক হবে আলাদাভাবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানা গেছে, বিএনপির সঙ্গে সন্ধ্যা 7:30টায়, জামাতে ইসলামের সঙ্গে বিকেল 4:30টায় ও এনসিপির সঙ্গে সন্ধ্যা 6:30টায় বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে আভাস পাওয়া গেছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দোসর বিবেচনায় জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও আলোচনায় আসতে পারে। এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে আজ আইনশৃঙ্খলা সংক্রান্ত সরকারের কোর কমিটির বৈঠকও রয়েছে। হঠাৎ রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আগামী নির্বাচন ঘোষিত সময়ের মধ্যে হবে কিনা এ নিয়েও রাজনৈতিক অঙ্গনে ও নাগরিক সমাজে আলোচনা তৈরি হয়েছে। তবে নুরুল হকের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে শনিবার অন্তর্বর্তী সরকারের দেয়া বিবৃতিতে বলা হয়, আগামী জাতীয় নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। জনগণের ইচ্ছা জয়ী হবে। কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেয়া হবে না। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে এখনো সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা এখনো রয়ে গেছে। তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করবে। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুচারুভাবে প্রস্তুতি নিচ্ছে বলে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে বলেও জানান তিনি। বসে আছে দোসররা, তারা নানাভাবেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে বিঘ্নিত হয়, না করা যায়, সেটার নানা ধরনের তারা কলাকৌশল এবং সুদূর প্রসারী ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছেন। সর্বক্ষেত্রে আপনার সিভিল প্রশাসন বলুন, সেখানেও যেমন রয়েছে, অনেক ঘটনায় দেখছি অনেক কিছুই হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমাদের সেটাই জানতে চাওয়া ছিল যে দোসররা এখানে কি ধরনের তারা অবস্থান করছে, তারা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা, এগুলো আমরা তাদেরকে প্রশ্ন করেছি। তিনি বলেছেন যে না, আমরা সবকিছু বিবেচনা করে সবকিছু দেখে শুনে যাতে স্বচ্ছতার ক্ষেত্রে, একটা ট্রান্সপারেন্সির ক্ষেত্রে কোনো ধরনের যাতে কোনো বিঘ্ন না ঘটে, কোনো ধরনের কোনো কালিমা যাতে লিপ্ত না হয়, সে ব্যাপারটা তারা সুচারুভাবে তারা দেখছেন। এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার সকালে গণমাধ্যমকে এই কথা জানান তিনি। ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, নুরুল হক নূরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তার 4টি সমস্যা রয়েছে। নাকের হাড় ভেঙে গেছে, চোয়ালের হাড় ভেঙে গেছে, চোখের ইনজুরি আছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল, তবে তা ধীরে ধীরে কমে আসছে। সিটি স্ক্যান রিপোর্ট ভালো আসছে, তবে কিছুটা ট্রমায় আছে। 6 সদস্যের বোর্ডের সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা চলছে, যোগ করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। টেলিফোনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রোববার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, সকাল 10:07 টেলিফোনে নূরের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন রাষ্ট্রপতি। তিনি নূরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেন। নূরের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন। হামলায় জড়িতদের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে মর্মেও রাষ্ট্রপতি আশ্বস্ত করেছেন বলে জানান হানিফ। এর আগে গেল শনিবার মোবাইলে ফোন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গণ অধিকার পরিষদ সভাপতির শারীরিক অবস্থার খোঁজ নেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নূরের খোঁজ খবর নিচ্ছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে। রোববার দুপুর 12:20 দিকে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট সংলগ্ন লন্ডনী বিল্ডিং এলাকার কাছে সংঘর্ষ শুরু হয়। এতে স্থানীয় গ্রামবাসী ও শিক্ষার্থীদের সংঘর্ষে ক্যাম্পাস সংলগ্ন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। সংঘর্ষে 3 জন শিক্ষক সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। এর আগে শনিবার রাত 11:15টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী তার ফ্ল্যাট বাসায় প্রবেশ করতে চাইলে তাকে মারধর করে বাসার দারোয়ান। তবে আশেপাশের শিক্ষার্থীদের দেখে দারোয়ান পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ইট পাটকেল ছুড়তে থাকেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন তুল কালাম বাঁধিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার সকালে রাকসু নির্বাচন কমিশন অফিসে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহির নেতৃত্বে রাকসু নির্বাচনের সব কার্যক্রম ভেস্তে দেওয়া হয়, ভাঙচুর করা হয় চেয়ার টেবিল। এরপর নির্বাচন কমিশন অফিসে তালা লাগিয়ে অবস্থান শুরু করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এদিকে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার মনোনয়নপত্র সংগ্রহ করতে এসে শাখা ছাত্রদল নেতাকর্মীদের বাধার সম্মুখীন হন। আম্মার নিজেও তালা মারা গেটের সামনে অবস্থান করছেন। এ সময় বিএনপিপন্থী শিক্ষকরা এসে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন। প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল সূত্রে জানা যায়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে গেল কয়েকদিন ধরেই মূলত কর্মসূচি পালন করছেন তারা। এদিকে পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী রাকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে 25শে সেপ্টেম্বর। রোববার ছিল মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন। কোষাধ্যক্ষের অফিসে ছাত্রদল তারা গুন্ডার মতো মাস্তানের মতো সব তছনছ করে দিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে ভিতরে পাঠিয়ে জোর করে তারা মনোনয়ন করতে আসছিল, তাদেরকে আটকে রেখে তারা দিয়ে আন্দোলন করছিল। আমরা তাদের আন্দোলনের সাথে একমত, কিন্তু তারা যে 24-এর পরে এই যে একটা মাস্তানিমূলক একটা রাজনীতি, আধিপত্য দখলবাজ একটা রাজনীতি করছে, এটা থেকে আমরা সহ্য করতে পারিনি। তারপর আমাদের সাবেক সমন্বয় সালাউদ্দিন আম্মার ভাই যখন এখানে আসলেন যে কেন এই দখলবাজের রাজনীতি আমরা সহ্য করবো, বললো যে আমি মনোনয়ন নিইনি, এখনই আমরা মনোনয়ন নেব। তারা দখলবাজি কেন করলো? এবার আমরা ওখানে তালা এই গেটের সামনে গিয়ে একত্রিত হই, বলি যে আমাদের গেট খুলে দিন, কিন্তু তারা বলে না এটা হবে না। তারা আমাদের ধাক্কাধাক্কি করতে করতে রাজাকার, তারপর হচ্ছে চাঁদাবাজ, এই সমস্ত কথা বলে পুলিং করে তারপর ধাক্কাতে ধাক্কাতে আমাদের বের করে দিছে। দীর্ঘ সময় তারা আমাদের বিরুদ্ধে স্লোগান দিছে এবং আমাদের সাথে ধাক্কাধাক্কি করছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। লেবাননে 2 দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, আলী আল তাহির এবং আপার নাবাতিহতে বিমান হামলা চালানো হয়েছে। সে সময় বিস্ফোরণে আশেপাশের বাড়িঘর কেঁপে উঠেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, মিফতুনের দারব আল কামার সড়কে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, কিন্তু কোনো বিস্ফোরণ ঘটেনি। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা হামলা চালিয়েছে। এক বিবৃতিতে দাবি করা হয়েছে যে তাদের লক্ষ্য ছিল হিজবুল্লাহর একটি সামরিক ঘাঁটি, যেখানে সামরিক কার্যকলাপ চিহ্নিত করা হয়েছে। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। গেল নভেম্বরে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর ইসরায়েল এখনো দক্ষিণ লেবাননে 5টি অবস্থান দখল করে আছে। 2 মাসের মধ্যে তাদের বাহিনী প্রত্যাহার করার কথা ছিল এবং লেবাননের সশস্ত্র বাহিনীকে দেশের দক্ষিণে নিয়ন্ত্রণ দেওয়ার কথা ছিল। ওই অঞ্চলটি দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি ছিল। ইউক্রেনে আন্দ্রি পারোবি নামের একজন বিশিষ্ট রাজনীতিবিদকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আন্দ্রি পারোবি দেশটির পার্লামেন্টের সাবেক স্পিকার। যাচাই করা সম্ভব হয়নি এমন একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, কুরিয়ার কর্মীর পোশাক পরা একজন বন্দুকধারী সড়কে পারোবির দিকে এগিয়ে আসছেন। পরে তাকে গুলি করে অস্ত্র হাতে পারোবির পেছন দিয়ে হেঁটে চলে যান ওই ব্যক্তি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবারের এই হামলাকে ভয়াবহ হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন এবং পারোবির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 54 বছর বয়সী পারোবি ইউক্রেনের ইউরো ময়দান গণবিক্ষোভের সময় খ্যাতি অর্জন করেন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা এবং 2014 সালে ইউক্রেনের তৎকালীন রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে সংগঠিত গণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ফরাসি লিগ ওয়ানে হুয়াও নেভেসের দুর্দান্ত হ্যাটট্রিকে তুলুজের বিপক্ষে 6-3 ব্যবধানে জিতেছে প্যারিস সেন্ট জার্মেই। 20 বছর বয়সী পর্তুগিজ তারকা নেভেস প্রথমার্ধে মাত্র 7 মিনিটের ব্যবধানে দুটি বাইসাইকেল কিকে গোল করেন। ম্যাচের 7 মিনিটে প্রথম গোলে নেভেসকে অ্যাসিস্ট করেন উসমানে ডেম্বেলে, আর 14 মিনিটে দ্বিতীয় গোলে সহায়তা দেন ফাবিয়ান রুইজ। এর মাঝে 9 মিনিটে ব্র্যাডলি বারকোলা গোল করলে পিএসজি 3-0 ব্যবধানে এগিয়ে যায়। এরপর উসমান ডেম্বেলে নিজেই বিরতির আগে এবং পরে দুটি পেনাল্টি শুটে গোল করেন। দ্বিতীয়ার্ধের শেষ দিকে দুর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে নেভেস হ্যাটট্রিক সম্পন্ন করেন দুর্দান্ত এক টপ কর্নার শটে। শেষ মুহূর্তে তুলুজের হয়ে ইয়ান গবো এবং অ্যালেক্সিস ভোসা দুটি গোল করে ব্যবধান কিছুটা কমান, কিন্তু পিএসজির বিশাল জয় আটকাতে পারেনি স্বাগতিকরা। নতুন মৌসুমে এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে শতভাগ জয়ে 9 পয়েন্ট নিয়ে বরাবরের মতো শীর্ষে রয়েছে চ্যাম্পিয়ন পিএসজি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্র চীন ভারত বাণিজ্য যুদ্ধে লাভবান হতে পারে বাংলাদেশ, $2 বিলিয়ন বেশি রপ্তানির সম্ভাবনা। রাজনীতিতে উত্তাপ, যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর জরুরি বৈঠক, আলোচনায় নির্বাচন ও সমসাময়িক বিষয়। আবারও 24 শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, রাকসুতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করতে ছাত্রদলের তুলকালাম। লেবাননে 2 দফা বিমান হামলা, ইসরায়েলের ইউক্রেনের পার্লামেন্টের সাবেক স্পিকারকে গুলি করে হত্যা। এবং ফরাসি লিগ ওয়ানে নেভেসের হ্যাটট্রিক, 9 গোলের ম্যাচে বড় জয় পিএসজির। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।